জমির পর্চা নয়, জমির পাট্টা বা দলিল দিয়ে ভেরিফিকেশন করতে হবে, এমনই একটা প্রশ্ন আমাদেরকে একজন সাবস্ক্রাইবার দিয়ে রেখেছেন যে কোনটা সত্যি, জমির পর্চা বা দলিল দিয়ে কি ভেরিফিকেশন করতে পারবেন, নাকি যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হয় তার জন্য জমির পাট্টা লাগবে, একটু বিস্তারিত জানাবেন। তাছাড়া অনেকে বলছেন যে আমাদের আধার কার্ডে সংশোধন করেছি, আধার কার্ডে পদবি নেই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? অনেকে আবার ভোটার কার্ড পরিবর্তন করেছেন, ভোটার কার্ডের কারো সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছেন, এই ধরনের নানান প্রশ্ন। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোটার এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কিছু জানার থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো মূলত এই ভিডিওটা কিউএনএ টাইপের, অর্থাৎ প্রশ্ন উত্তর নিয়ে। তো আপনার যদি কিছু জানার থেকে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর যদি মনে করেন আপনার কোনো প্রশ্ন আছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আনবো, বা সরাসরি আমরা কমেন্ট সেকশনে উত্তরও কিন্তু দিয়ে জানানোর চেষ্টা করব। যাই হোক, এই মুহূর্তে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন বন্ধুরা আমাদেরকে দিয়ে রেখেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর চলুন এক এক করে আমরা জানার চেষ্টা করি। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো গাইডলাইন বা নোটিশ প্রকাশিত হয়নি। যে সমস্ত উত্তরগুলো এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব, বিহারে যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছে তার উপরেই বেস করে বা ভিত্তি করেই কিন্তু আমরা বলার চেষ্টা করব। তো এবারে একজন কমেন্ট করেছেন যে আধার কার্ডে বাবার নামে পদবি আছে, আমার নামে পদবি নেই, কোনো সমস্যা হবে? তো দেখুন, প্রথমে আপনাকে জানিয়ে দিই, আপনি যদি ভোটার ভেরিফিকেশনের বিষয়ে জানতে চান তাহলে জানিয়ে দিই, বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল, এবং ওই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো ডকুমেন্টকে বলা হয়নি, ফলে এই ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু সরাসরি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করতে পারবেন না। যদি আপনার নাম ধরুন ভবিষ্যতে বাদ গেছে বা কোনো সমস্যা হয়েছে, লিস্টে ওঠেনি, সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন। আর তখন কিন্তু আপনার আধার কার্ডে সমস্যা থাকলে সেক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আপনাকে বলবো, এখনও কিন্তু সময় রয়েছে, আপনি আপনার আধার কার্ডটাকে সংশোধন করে নিন যাতে ভবিষ্যতে আপনাকে সমস্যায় না পড়তে হয়। আর এই মুহূর্তে বিহারের যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল গাইডলাইনে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে, আধার কার্ড ছাড়াই আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন কিন্তু করতে পারবেন। জন্মের হিসাব অনুযায়ী আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেগুলোও কিন্তু দিতে হবে। তো বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনারা যদি না জানেন আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরপর একজন প্রশ্ন করছেন, উনি লিখেছেন যে এবার আমার প্রশ্ন, আমার বাবা ও মায়ের ভোটার কার্ডের জেরক্স রয়েছে, তারা অনেক দিন আগে গত হয়েছেন, তাদের জন্য যে জায়গা ইনিউমেশন ফর্মে ধার্য করা রয়েছে সেখানে কি তাদের ভোটার কার্ডের নাম্বার মেনশন করতে হবে? দ্বিতীয় প্রশ্ন, নামের আগে লেট লিখতে হবে কিনা? আর তৃতীয় প্রশ্ন, যে ফটোর সাইজ যেটা লাগাতে হবে পাসপোর্ট সাইজের 3.5 × 3.5, আচ্ছা এই সাইজটা ইসিআই স্ট্যান্ডার্ড সাইজ, ভেবে উত্তর দিও। তো ভাবার কিছু নেই, সরাসরি ডকুমেন্ট দেখিয়ে, প্রমাণ দেখিয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার প্রথম প্রশ্নই যেটা ছিল যে ভোটার কার্ডের যে ফর্মটা বা এসআইআরের যে ফর্মটা সেখানে ইপিক নাম্বার দিতে হবে কিনা, তো সেটা দেখানোর জন্য ECI.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা বিহারের তরফ থেকে দেওয়া হয়েছিল আর কি গাইডলাইন, সেখানে যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটা আপনাকে দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে যেমন দেওয়া রয়েছে দেখুন, যে ফাদার বা লিগাল গার্জেন নেম, বাবা বা লিগাল যিনি গার্জেন তার নাম দিতে হবে, সঙ্গে মায়ের নাম কিন্তু এখানে বসাতে হবে। তো বাবা এবং মায়ের নাম কিন্তু বসিয়ে দেবেন, এখানে বসাতে হবে ইপিক নাম্বার। তো ইপিক নাম্বারের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল, যদি তিনটের ক্ষেত্রেই কিন্তু ইফ অ্যাভেলেবেল, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বসাবেন, যদি না থাকে, যাদের কাছে নেই তাদের বসানোর প্রয়োজন নেই। তবে যেহেতু আপনি বলছেন আপনার কাছে আছে, তো আপনি কিন্তু এখানে এই যে ইপিক নাম্বারটা, ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, সেটাই কিন্তু ভালো। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে লেট লিখতে হবে কিনা। দেখুন, এটা কিন্তু বেসিক বিষয়, যখন কেউ মারা যান, বাবা মারা যান, আমি ধরুন কোথাও দরখাস্ত করছি বা আপনি কোথাও দরখাস্ত করছেন, অ্যাপ্লিকেশন কোথাও করছেন, সেক্ষেত্রে কিন্তু বাবার নাম লেখার সময় লেট লিখে বাবার নাম লিখতে হয়। ফলে এই জায়গায় যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, আপনি কিন্তু লেট লিখে আপনার বাবা, লেট লিখে মায়ের নাম কিন্তু লিখবেন। এক্ষেত্রে কী হবে, যিনি ভেরিফিকেশনটা করবেন, যিনি বিএলও অফিসার রয়েছেন, তিনি কিন্তু বুঝে যাবেন যে আপনি যা সার্টিফিকেট বা ডকুমেন্ট এখানে দিচ্ছেন আর কি, ওই ব্যক্তি কিন্তু মারা গেছেন। দেখুন, মৃত ব্যক্তির তো আর ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয় না, ফলে যিনি ভেরিফিকেশন করবেন তিনি কিন্তু জানবেন যে আপনার যিনি বাবা বা মা ছিলেন উনি মারা গেছেন, সেই জন্যই এখানে লেট লেখা রয়েছে। আর যদি আপনার কাছে ডেথ সার্টিফিকেট কিছু থেকে থাকে সেটাও কিন্তু দিতে পারেন। তবে আপনি এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু লেট লিখে আপনার বাবা মায়ের নামটা লিখবেন, কোনো সমস্যা আশা করি আপনার হবে না। তাছাড়া যখন বিএলও আপনার বাড়িতে ফর্ম দিতে আসবে, আপনি তখনও এটা জিজ্ঞাসা করে নিতে পারবেন। যাই হোক, এর পরের আপনার প্রশ্ন ছিল যে ভোটার কার্ডের এই যে ফর্মটা রয়েছে, এখানে তো এই যে দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রি প্রিন্টেড, আমরা যখন আবেদন করেছিলাম তখন তো একটা ফটো দিয়েছিলাম, আর আপনারা জানেন আবেদন করার সময় ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হয়।
তো ফর্ম নাম্বার 6 যখন আমরা ফিল আপ করেছিলাম তখন আমরা যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা কিন্তু এখানে লাগানো থাকবে। আর এবারে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গায় একটা নতুন ফটো লাগাতে হবে। ফলে এই যে ফটোটা, এর সাইজটা কত হতে হবে, এটাই আপনার প্রশ্ন ছিল। তো সেটাও আপনাকে একদম অফিসিয়ালিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে আপনাকে গাইডলাইনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন voters.eci.gov.in। এখানে এই যে গাইডলাইনটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল করবেন। গাইডলাইন ফর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম 6, অর্থাৎ আমরা যখন ভোটার কার্ডে নাম তুলি তখন তো ফর্ম 6 ফিল আপ করতে হয়, আর ফর্ম 6-এ কিন্তু আমাদেরকে একটা ফটো লাগাতে হয়, যেটা বর্তমানে আমাদের ভোটার কার্ডে রয়েছে। আর এই যে ফর্মটা যখন বেরোবে ওই ফটোটাই কিন্তু প্রি প্রিন্টেড হয়ে থাকবে, ফলে ওর পাশে আমাকে যে ফটোটা লাগাতে হবে ওই একই সাইজের ফটো লাগাতে হবে। এবারে দেখুন, এই যে ফর্মটা আমরা ফর্ম 6 ফিল আপ করেছিলাম, এখানে কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে, কত সাইজের ফটো লাগবে, কেমন ফটো লাগবে, সেটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। এই জায়গা যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন ডি সেকশনটা, আর একটু জুম করে দেখাই, এই যে এখানে কিন্তু এটা স্টার মার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছেন, অন্যর ক্ষেত্রে কিন্তু নেই, এখানে স্টার মার্ক করা রয়েছে। তো ফটোগ্রাফি কী লাগবে বলা হয়েছে, দেখুন রিসেন্ট গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজের ফটো। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে রিসেন্ট গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ আনসাইন, ছবিতে কিন্তু সই করবেন না, এই ধরনের একটা কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, অর্থাৎ রঙিন কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। বারবার কিন্তু আপনাদেরকে বলছি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, ছবির সাইজটাও দেওয়া রয়েছে, যদি আপনারা দেখেন এই জায়গায় দেখুন 4.5 × 3.5 দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেটাও লেখা রয়েছে। এই যে এই জায়গাটা দেখুন, এখানে বলা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুড বি পেস্ট ইন দ্য স্পেস প্রোভাইড, অর্থাৎ যে জায়গাটা দেওয়া হবে সেই জায়গায় কিন্তু আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনি যে ছবিটা তুলবেন তার পিছনটা সাদা থাকবে, এই রকম ছবি লাগাতে হবে। আইস মাস্ট বি ওপেন, অর্থাৎ যে ছবিটা দেবেন সেই ছবিটা অবশ্যই কিন্তু আপনার চোখটা খোলা থাকবে এবং আপনার মুখের চারপাশটা পরিষ্কার বোঝা যাবে, এই ধরনের কিন্তু ছবি দিতে হবে। এই যে ডি সেকশানে দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটাই বলা রয়েছে। তো আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। অবশ্যই যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর একজন লিখছেন যে দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এসআইআর পশ্চিমবাংলাতে হবে। আমার একটা প্রশ্ন, বুথ লেভেল অফিসাররা কি বাড়ি বাড়ি আসবে কি না, আর যদি না আসে তাহলে কি অনলাইনে করতে হবে কি না, কবে শুরু হবে? দেখুন কবে শুরু হবে এই বিষয়ে কিন্তু এখনও নোটিশ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে নির্দিষ্ট সময়, সঠিক সময় এলে তারা নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেবে। যাই হোক, এই বিষয়ে কিন্তু কোনো নোটিশ আপাতত নেই কবে হবে। এখন আপনার যে প্রশ্ন যে কিভাবে এই যে ভোটার ভেরিফিকেশনটা বা এসআইআরটা হবে, বুথ লেভেলরা বাড়ি আসবে কি না, তো দেখুন বিএলও যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু আপনার বাড়িতে আসবে, বাড়িতে এসে ফর্ম ফিল আপ করাবেন এবং আপনি কিন্তু যাবতীয় ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আপনার সমস্যা হবে না। তাছাড়া আপনি চাইলে অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন, তবে আপনাকে রেকমেন্ড করব, সাজেস্ট করব যে আপনারা কিন্তু যতটা চেষ্টা করবেন অফলাইনে যে ফর্মটা ফিল আপ হবে সেই অফলাইনে ফর্মটা ফিল আপ করার, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেই ভালো। আচ্ছা, এরপরে যিনি প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলছেন যে বিহারে কি জমির পর্চা বা দলিল বিএলওরা জমা নিয়েছিল? আপনার মতো অন্য একজন ভাই বলছে বিহারের দলিল পর্চা চলেনি, জমির পাট্টা বা ঘরবাড়ির অ্যালটমেন্ট শংসাপত্র লেগেছিল, আর আপনি বলছেন জমির পর্চা বা দলিল চলবে। দয়া করে কোনটা সঠিক জানালে উপকৃত হব। দেখুন প্রথমেই আপনাকে জানাই, আমি কিছু বলছি না, আমি কিন্তু সরাসরি গাইডলাইন যেটা বলছে সেটা হিসাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি বা সেটা হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর সঙ্গে যে সমস্ত ধরুন জনপ্রিয় সংবাদ মাধ্যম রয়েছে সেখানে যে সমস্ত তথ্যগুলো আপডেট হয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি, আমার নিজের কথা কিন্তু এখানে কিছুই নেই। আচ্ছা, প্রথমত আপনি জানতে চাইছেন যে বিহারে জমির পর্চা বা দলিল বিএলওরা জমা নিয়েছিল কিনা। তো দেখুন আমি তো বিহারের বাসিন্দা নই, ফলে বিহারে কোন বিএলও নিয়েছে বা না নিয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই, আর জানা কিন্তু সম্ভবও নয়। তবে হ্যাঁ, বিহারের যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী জমির দলিল বা পর্চা কথা এখানে বলা হয়েছিল কি না বা নেওয়া হবে কি না সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। চলুন অফিসিয়াল গাইডলাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবারে অন স্ক্রিনে আপনাদেরকে বিহারের যে গাইডলাইনটা সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বিহারের যে গাইডলাইন সেই অনুযায়ী যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি একটু বোঝার জন্য। এখানে 11 নাম্বার যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে এনি ল্যান্ড বলা হয়েছে, তো যে এনি ল্যান্ড মানে যে কোনো জমির তথ্য, এখানে কিন্তু কোনো সাল মেনশন করা হয়নি, তো যে কোনো জমির তথ্য আপনি দিতে পারবেন। তারপরে দেখুন এখানে একটা স্ল্যাশ রয়েছে, এর অর্থ কী হলো, যে কোনো জমির তথ্য অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো ঘরবাড়ি পেয়েছেন এইরকম শংসাপত্র থাকলেও আপনারা দিতে পারবেন। সেই জন্যই কিন্তু আমরা বলেছিলাম, বা সরকার প্রদত্ত যদি কোনো জমি বাড়ি থেকে থাকে সেগুলো থাকলে বা সেগুলো যদি আপনার কাছে থাকে
তাহলে আপনি এগুলো দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন। সেটাই কিন্তু আমরা বলার চেষ্টা করেছিলাম। এখন ধরুন কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে এসছেন এবং এসে সবেমাত্র এখানে এসে ধরুন 2015-20 সালে এসছেন, এসে জমি কিনেছেন, এখানে রেকর্ড করে নিয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু যদি আপনি ধরা পড়ে গেলেন, সেক্ষেত্রে তো ভেরিফিকেশান হলে বিএলও আপনার নামটা কেটে দেবে এবং আপনার যে জমি বাড়ির রেকর্ড রয়েছে সেটারও কোনো ভ্যালু থাকবে না। তো সেই জন্যই আমরা বলেছিলাম, ধরুন কারো 1970 সালের দলিল রয়েছে, 72 সালের দলিল রয়েছে, 60 সালের দলিল রয়েছে, বা পুরনো দলিল রয়েছে, কিংবা পুরনো পর্চা রয়েছে। দেখুন, পর্চা কিন্তু বংশ পরম্পরায় পাওয়া যায়। আমার ঠাকুরদা পেয়েছিল তার বাবার থেকে, এবং আমার ঠাকুরদার থেকে আমার বাবা পাবে, তার থেকে আমরা পাবো, এই রকম আর কি পরম্পরায় পর্চা পাওয়া যায়। দলিল কি হয়, কোনো জায়গা ধরুন আমি বিক্রি করলাম, আমার সম্পত্তি কেউ কিনলো, তার নামে দলিল হয়ে যাবে। এবং তাছাড়াও আরও অন্যান্যভাবে হয়, আমি কাউকে দান করলাম, কোনো দেবত্বর জায়গায় দিলাম, তো এই ধরনের ক্ষেত্রেও দলিল হয়। কিন্তু এই যে আপনাদেরকে বলছিলাম পাট্টাটা কিন্তু সরকারি কোনো খাস জমি বা ধরুন সরকারি কোনো জমি রয়েছে, সেগুলোকে সরকার সাধারণ মানুষের সুবিধার্থে সাধারণ মানুষকে দিল, সেই জমির কাগজ দিল। এটা কিন্তু পাট্টা হিসাবে পাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো এই বিষয়ে জেনে থাকবেন। আরও বিস্তারিত জানতে ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন যে জমি বাড়ির যে পাট্টা আর কি, সরকারি যে খাস জমি বা সরকারি জমি, তার উপরেই সরকার চুক্তিভিত্তিক বা শর্ত সাপেক্ষে কিন্তু দেয়। আর এগুলো কিন্তু বিক্রিও করা যায় না। যাই হোক, এইটা নিয়ে আরও বিস্তারিত যদি জানতে চান, এর উপরে একটা ভিডিও বানাবো, এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এবারে আপনাদেরকে আরও একটা প্রমাণ দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে এনি ল্যান্ডের কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে, যে কোনো জমির কিন্তু কাগজপত্র আপনারা দিতে পারবেন। সেই হিসাবেই আমরা কিন্তু দলিলের কথা বলেছিলাম, পর্চার কথা বলেছিলাম। তাছাড়া আনন্দবাজার পত্রিকা একটা রয়েছে, যেখানে কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশানের কী কী ডকুমেন্ট লাগবে সেটা প্রকাশিত হয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে আনন্দবাজার, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কবে প্রকাশিত হয়েছিল। এখানে যদি দেখেন 25শে জুলাই 2025। তো এখানেও কিন্তু এই বিষয়ে বলা হয়েছে। একটু নিচের দিকে আমরা চলে আসি, এই যে কী কী নথি থাকা প্রয়োজন, 11টা নথির কথা বলা হয়েছিল। আর এখানে যদি আমরা নিচের দিকে আসি, দেখুন 11 নম্বর যে আপডেটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, অর্থাৎ সরকার থেকে যে জমি বা বাড়ির নথি আপনি পেয়েছেন সেটা দিতে পারেন। আর এখানেই দেখুন বলা হয়েছে ব্র্যাকেটে দলিল, পর্চা ইত্যাদি। যদি দলিল, পর্চা থাকে আপনি কিন্তু এগুলো দেখাতে পারবেন। দেখুন, দলিল বা পর্চা আপনি তো পাশের বাড়ির কোনো লোকের থেকে পাবেন না। এগুলো পেতে হলেও কিন্তু আপনাকে সরকারি অফিস বা সরকারি দপ্তর থেকেই নিতে হবে। তো ফলে সরকারি অফিস থেকে যদি আপনি দলিল, পর্চা পেয়ে থাকেন আর কি, আপনাদের কাছে থাকে, সেগুলো নিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি এবং দিতে পেরেছি। তো আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে এরপরেও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, কথা বলতে গেলে দু একটা মিস্টেক হতে পারে, মানুষ মাত্র ভুল হয়ে যায়। যদি কোনো রকম আপনার মনে হয় যে আমাদের দেওয়া তথ্যতে কোনো রকম কোনো ভুল রয়েছে বা সংশোধন করা প্রয়োজন ছিল, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে অন্যান্য বন্ধুরা আপনার কমেন্টটা দেখে তারা উপকৃত হতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।